নমস্কার, আমি রূপসী হালদার। আজকে পড়ছি ভালোবাসার সীমানা পেরিয়ে। লেখনীতে রয়েছেন প্রিয়স্মিতা তেহজিব রায়। পর্ব 47। প্রণয় ধীরে ধীরে মাথায় হাত বোলাতে লাগলো, আর প্রিয়তাও মন প্রাণ ভরে পুরুষের দেহের মন মাতানো গন্ধটা শুষে নিতে নিতে হতবাক চিত্তে ভাবল, কি আছে এই মানুষটার শরীরে যার গন্ধ প্রিয়তাকে ড্রিঙ্ক করার মতো ফিলিংস দেয়। প্রিয়তা বড় বড় নিঃশ্বাসে ঘ্রাণটা ফুসফুসে ভরে নিয়ে মনে মনে ভাবলো, এই লোকটা কি পারফিউমের সাথে অ্যালকোহল মিশিয়ে গায়ে স্প্রে করে, না হলে আমার এমন কেমন নেশা নেশা লাগে। প্রিয়তা ডাক অ্যাডিকটিভের মানুষের মতো ঘ্রাণটা ইনহেল করার মধ্যেই গম্ভীর পুরুষেরই কণ্ঠ কানে এলো। টি শার্টটি খুলে দেই। হঠাৎ কণ্ঠে চমকে উঠে লজ্জা পেয়ে গেল প্রিয়তা। পেটে মুখ ডুবিয়ে নিঃশ্বাস আটকে চুপটি করে পড়ে রইল। প্রণয় ভ্রুকুচকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল, নিঃশ্বাস ছাড়, আর ঘুমের ভান ধরতে হবে না। প্রিয়তা সত্যি সত্যি অভিনয় করলো না, শোয়ার থেকে উঠে বসলো, প্রণয়ের কাঁধে মাথা রেখে বাহু জড়িয়ে ধরলো, আদরে কণ্ঠে ডাকলো, ও প্রণয় ভাই। প্রণয় মাথায় হাত বুলাতে বুলাতে ছোট্ট করে জবাব দিল, প্রিয়তা এবার অত্যন্ত কোমল কণ্ঠে বলল, একটা গান শোনাবেন? প্রণয় ভাই, দেখুন কি সুন্দর রাত, চাঁদের আলোয় চারপাশ জল জল করছে, এমন আবহাওয়ায় আপনার গান না শুনলে ঘুমিয়ে আসবে না। প্রণয় স্বাভাবিক কণ্ঠে বলল, এখন রাত প্রায় 3টা, এই সময় কি বলে জানিস তো? হঠাৎ প্রণয়ের কথায় প্রিয়তার মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেল, বুক ধরফর করে উঠল। সে প্রণয়ের দিকে তাকিয়ে আরেকটু চেপে গেল, কাঁদো কাঁদো কণ্ঠে মিনমিন করে বলল, আপনি আমার ভালো সইতে পারেন না, তাই না প্রণয় ভাই? প্রণয়ের ভুরকুচকে তাকিয়ে ভারী প্রফুল্লবোধ ভীত চোখ জোড়ের দিকে, উচ্ছ্বসিত মুখখানা মুহূর্তে আতঙ্কে ছেপে গেছে। প্রণয়ের বেশ মজাই লাগলো। ওর ভয়ে বাড়িতে দিকে চোখে চোখ রেখে গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ তাই সত্যি বলছি, এখন রাত 3টার কাছাকাছি, আশেপাশে আবহাওয়াটা কেমন ভারী ভারী লাগছে, মাথার ওপর 200 বছরের পুরনো জাম গাছ, আর তুই তো জানিস এই গাছে। প্রণয়ের কথা শেষ করার আগে বিদ্যুৎ বেগে তার বুকে ঝাঁপিয়ে পড়ল প্রিয়তা। মেয়েটার ছোট্ট শরীরের মৃদু কম্পনের সৃষ্টি হচ্ছে। হাসল প্রণয়। মেয়েটা বুকে আসলে এত শান্তি লাগে কেন? মেয়েটা বুকে আসলেই সব কেমন শান্ত হয়ে যায়, সাগরের ঢেউয়ের মতো বিশাল বিশাল জলোচ্ছ্বাস হৃদয় কিনারায় আছড়ে পড়তে থাকে। প্রিয়তা প্রণয়ের পিঠের দিকে টি শার্ট খামচে ধরে ইস্ত কণ্ঠে বলল, প্লিজ আর কিছু বলবে না প্রণয় ভাই। প্রণয় বুঝলো একটু বেশি হয়ে গেছে। সে মাথায় হাত বুলিয়ে মিহি কণ্ঠে বলল, বেশি ভয় পেয়েছিস জান? আমি তো মজা করছিলাম। আমি থাকতে ভূত কি তোকে খেয়ে ফেলবে? আমি খেতে দেব? প্রিয়তা কিছু বলল না, নড়ল না। প্রণয় বুক ভরে শ্বাস নিল, অস্তিত্বে প্রশান্তি অনুভব করল। আকাশে সুবিশাল রূপালী চাঁদে তাকিয়ে কণ্ঠ সুর নিয়ে বলল, নেমে এলো চাঁদ আকাশ থেকে ধুলোমাখা গতিতে, রংচটা দিন করল রঙিন স্বপ্নের তরিতে, দেখে ওই হাসি আমি বনবাসী, মন ডুবে যায় যেতে, তাই ওই যাওয়া ঝড়ো হাওয়া পাগল করে যায়। অতিবাহিত হলো আরও কিছুটা সময়। প্রণয় অনুভব করলো তার বুকে ঘন ঘন ভারী নিঃশ্বাস পড়ছে। সে অতি সন্তর্পণে উঠে দাঁড়ায়, ছোট্ট দেহ তা পাজা করে করে তুলে নিল, ধীরে পায়ে ছাদ ত্যাগ করে সিঁড়ি বেয়ে নেমে গেল। রাত 4:12। বাহিরের আকাশ এখনও নিকষ কালো অন্ধকারে নিমজ্জিত, তবু আকাশে দেখে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে ভোর হতে শুরু করবে। পুরো বাড়ি নিস্তব্ধ, শুনশান। এই নিস্তব্ধ রজনীতে একটা শুকনো পাতা পড়লেও তার শব্দটা ভয়ঙ্কর শোনাবে। পরিণীতার মাথা ব্যথায় চিড়ে যাচ্ছে। সেই লেবেলো ভঙ্গিতে বিছানার সাথে মাথা ঠেকিয়ে মেঝেতে বসে আছে, চোখ দুটো বেয়ে অনর্গল লোনা পাড়ি জড়িয়ে পড়ছে। হাঁটু ছুঁয়েছে চুলগুলো এলোমেলোভাবে টাইলসের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে। কোনোদিনও যন্ত্রণা কি জিনিস তা না বোঝা পরিণীতা আজ এই অনাকাঙ্ক্ষিত যন্ত্রণার ভাই বইতেই পারছে না। বারবার মনে যাচ্ছে সাদমানের বলা ওই একটা বাক্য। মস্তিষ্ক বারবার চিৎকার করে বলছে, এবার তোর কি হবে? তোর অবস্থা তোর ছোট বোনের মতোই হতে চলেছে। কিন্তু মন তো মানতে চায় না, সেটা সম্মতি যে দেয় না। বুকের ভেতরটা যন্ত্রের নীল নিপিষে ছেয়ে আছে পরিণীতার। এই পরিবারের বিধি নিষেধের জন্য যে কোনো মতেই মাস্টারমশাইকে ছাড়তে পারবে না, কারণ মাস্টারমশাইকে ছাড়া বাঁচা পরের পক্ষে সম্ভবই নয়। আর সাদমান শিকদারের কথা স্পষ্ট, তিনি কোনোদিনও ওই মাস্টারমশাইকে মেনে নেবেন না।
তবে কি পরীকে এই পরিবারের ভালো মানুষের মধ্যে একজন বেছে নিতে হবে? এই কাজ পরি কিভাবে করবে? আর এই পরিবারকে তাদেরকে এত সহজে ছেড়ে দেবে কেন? যতটুকু সাদমান শিকদারকে চেনে, উনি সব সহ্য করে নিলেও কেউ তার বংশের মান মর্যাদা নিচু করবে এটা তিনি কখনো মানবেন না। পরি নিজেকে ভীষণ অসহায় লাগছে। সে চোখ মুছে বলল, আপনি সবসময় এতটাই ভয় পেতেন, তাই তো মাস্টারমশাই? মাস্টারমশাই কথা ভাবতেই পরিণীতার টনক নড়ল। মনে পড়ল পরশু রাতের পর থেকে মাস্টারমশাইয়ের সাথে আর একবারও কথা হয়নি। মাস্টারমশাইয়ের ফোনটাও বন্ধ। সাদমান শিকদারের কথায় পরিণীতা এতটাই স্পষ্ট কষ্ট পেয়েছিল যে আর মাস্টারমশাইয়ের খোঁজটা করাই হয়নি তার। পরিণীতা দ্রুত চোখ মুছে বসলো। বিছানায় হাত রেখে বালিশের নিচ থেকে ফোন বের করলো। দ্রুত হাতে কল লিস্ট ওপেন করে মাস্টারমশাই নামে সেভ করা নাম্বারটায় কল লাগাতে দিতেই টুংটাক শব্দে ফোনে দুটো নোটিফিকেশন এলো। পরিণীতার মনোযোগ নষ্ট হলো। পরিণীতা ফোনটা উপরের দিকে সোয়াইপ করতেই দেখলো একটা অন্যান্য নম্বরে হোয়াটসঅ্যাপে দুটি ভিডিও এসেছে। পরিণীতার কপালের ভ্রুদ্বয় কিছুটা বাঁকা হলো। মনে মনে খানিকটা আশ্চর্য হলো, এই শেষ রাতে কে ভিডিও পাঠাতে পারে? পরিণীতা সংকুচিত মনে নোটিফিকেশনের ওপর ক্লিক করলো। হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে গেল। আসলে এগুলো রিমাইন্ডারের নোটিফিকেশন। এই ভিডিও দুটি আরও 24 ঘন্টা আগে পাঠানো হয়েছিল, যা কিনা পরিণীতা দেখেইনি। অতিরিক্ত চিন্তায় সে হোয়াটসঅ্যাপে ঢোকেইনি। পরিণীতা মনোযোগ দিয়ে মেসেজগুলো দেখতে শুরু করলো। অচেনা নাম্বার থেকে ভিডিও, পাশাপাশি কিছু টেক্সট মেসেজ এসেছে। পরিণীতা ফোনে স্ক্রল করে ওপরের দিকে যেতেই সবার আগে একটা মেসেজের ওপর দৃষ্টি আটকালো। সেখানে বড় করে একটা মেসেজ, গুটিসুটি ইংরেজি অক্ষরে বেশ কয়েকটা লাইন লেখা। পরিণীতা লেখাগুলো মন দিয়ে পড়তে লাগলো। মেসেজটা এমন ছিল, মাই প্রিন্সেস, আমি চাইনি তোমাকে এসব বলতে বা দেখাতে। আমি জানি আমার প্রিন্সেস অনেক স্নিগ্ধ হৃদয়ের, এসব সহ্য করতে পারে না। তবুও ও জানে আমি হেল্পলেস। আমি চেষ্টা করেছিলাম সবভাবে বিষয়টা সামলে নেবার, বাড়িয়ে না দিতে চেষ্টা করেছিলাম একজন ভালো বাবা থাকতে, কিন্তু পারলাম আর কই। কি বলতো, আমার মেয়ে তো জেদটা আমার মতনই পেয়েছে। যাই হোক প্রিন্সেস, তুমি যেহেতু আমার কথাগুলো শুনবে না, তাহলে নিচের ভিডিওগুলো তোমার জন্য। এরপর ভেবে দেখবে আমার কথা শুনবে কিনা। তবে নিচের ভিডিওটা দেখার আগে ওপরের ভিডিওটা দেখবে। অবশ্যই নিজেকে মেন্টালি স্ট্রং করে নিয়ে দেখবে। মেসেজটা দেখে পরিণীতা বিস্মিত হলো। এই অদ্ভুত কথাগুলো আগামাতে কিছুই বুঝলো না, তবে এটা বুঝলো এগুলো তার আব্বু পাঠিয়েছে। তবে কি আছে ভিডিওতে যা দেখার জন্য পরীকে মেন্টালি স্ট্রং হতে হবে? সাদমান শিকদারের অ্যালার্ট দেখে পরিণীতা একটু ভীতই হলো। ইতস্তত হাতে প্রথম ভিডিওটিতে ক্লিক করলো। সাথে সাথে একটা বেশ পুরনো ভিডিও প্লে হয়ে গেল, যেখানে দুটি ছেলে সাইকেল চালাচ্ছে। ওদের দুজনকে দেখে প্রায় কয়েকটা কাছাকাছি ভাই হবে হয়তো। একজনের বয়স সম্ভবত 9 থেকে 10, আরেকজনের বয়স সম্ভবত 19 থেকে 20। দুজনের চেহারা দেখে পরিণীতা চমকে গেল। আরও কৌতূহলী চোখে ভিডিওটা দেখতে লাগলো। ভিডিও ছেলে দুটো সাইকেল চড়ে বড় রাস্তা পেরিয়ে মাঠের কাছে আসতেই একটা বড় প্রাইভেট কার এসে ধাক্কা মেরে দিল সাইকেলটাতে। ছেলে দুটো উল্টে পড়লো পাশের মাঠে। সাথে সাথে গাড়ি থেকে নেমে এলো কালো পোশাক পরিহিত সুঠাম দেহি 4 থেকে 5 জন দেহরক্ষী। তারা এক প্রকার দৌড়ে এসে ওই দুই ছেলের মাঝে বড় ছেলেটাকে টানতে টানতে সরিয়ে নিল ছোট ছেলেটার কাছ থেকে। সাথে সাথে ছোট ছেলেটা চিৎকার ডেকে দিয়ে উঠলো, আহাজারি করতে করতে বলল, আমার ভাইকে কোথায় নিয়ে যাচ্ছেন? সে চিৎকার দিয়ে বড় ভাইয়ের দিকে এগিয়ে যেতে নিলে একজন বিশাল দিয়ে গার্ড এসে ছোট ছেলেটাকে আটকে দেয়, যেতে দেয় না তার ভাইয়ের কাছে। দেখতে দেখতেই অপর 4 জন গার্ড অমানুষিকের মতো মারতে থাকে সেই 19 থেকে 20 বছর বয়সী ছেলেটাকে। মারতে মারতে ছেলেটার মুখ দিয়ে রক্ত উঠে যায়। তবুও সে ছেলেটি হাসে, চিৎকার দিয়ে বলে, আমাকে মেরে ফেললেই সব থেমে যাবে না শিকদার সাহেব? সাথে সাথেই গাড়ির দরজাটা খুলে বেরিয়ে আসে সাদা পাঞ্জাবি পরিহিত সাদমান শিকদার। ধীরে পায়ে হেঁটে এসে ছেলেটার গলা পা দিয়ে চেপে ধরে। ক্রুদ্ধ চেহারায় বাঁকা হেসে বললেন, তোকে অনেক সুযোগ দিয়েছি বেঁচে থাকার জন্য, অনেক সুযোগ দিয়েছি নিজেকে শুধরে নেওয়ার জন্য, কিন্তু তুই ছোট লোকের বাচ্চা, আমার মেয়ের পিছন ছাড়ছিসই না। তোদের মতো ছোট লোকেরা আসলে বাঁচার যোগ্যই রাখে না। ভেবেছিলাম বয়স কম, মাফ করে দেব, কিন্তু তুই সব সীমা পেরিয়ে গেছিস। এবার তুই দেখবি এই সাদমান শিকদার কতটা নৃশংস। দীর্ঘক্ষণ পা দিয়ে গলা চেপে ধরায় ছেলেটার কাশি উঠে গেল। সাদমান শিকদার একটা গার্ডের দিকে তাকিয়ে হাত বাড়ালেন। গার্ডটা বিশাল বড় একটা রামদা সাদমান শিকদারের হাতে তুলে দেয়। সাদমান শিকদার সেটা হাতে নিয়ে ছেলেটার দিকে তাকালেন।
ফাঁকা এসে বলে, তুই বলেছিলি না তুই মরতে ভয় পাস না, এখন পাবি। তুই ভয় পেতে বাধ্য। তুই কেমন নৃশংস মৃত্যু দেব যা দেখে আশেপাশেও সবাই থমকে যাবে। তাই মৃত্যু দেখে ভুনা প্রাণীটাও কেঁপে উঠবে। দ্বিতীয়বার কেউ সাহস করবে না সাদমান শিকদারের মেয়ের দিকে হাত বাড়াতে। তবু ছেলেটার চোখে মুখে কোনো ভয় নেই, নেই কোনো উদ্বেগ চেতনা। ছেলেটা বোধহয় আল্লাহর নাম নিয়ে কালমা পড়ে চোখ বন্ধ করে নিল। তার ছোট ভাইয়ের চিৎকার দিয়ে কাঁদছে, সবার কাছে মিনতি করছে। সাদমান শিকদারের চোখের পলক ফেলার আগে সজোরে কপ বসিয়ে দিলেন ছেলেটার বুকের মাঝ বরাবর। সাথে চমকে উঠল উপস্থিত সকল, কারসহ ছেলেটার ছোট্ট ভাই। একদম থমকে গেল পরিবেশ। রক্তের একটা পিচকারি ছিটকে এসে পড়ল সাদমান শিকদারের সাদা পাঞ্জাবিতে। সাদমান শিকদার বাঁকা হেসে দুজন গার্ডের দিকে তাকাতেই গার্ডরা এসে ছেলেটার বুক থেকে হৃদস্পন্দন বের করে নিল। তখন হয়তো ছেলেটা জীবিত ছিল। এই নৃশংস হত্যাকাণ্ড দেখে ছেলেটার ভাই তৎক্ষণাৎ সেন্সলেস হয়ে পড়ে যায়। সাদমান শিকদার টিস্যু দিয়ে রক্ত মুছতে মুছতে গাড়িতে উঠে বসলেন। এটাকে দেখে ফেলে রাখে গোটা রায়পুরবাসী দেখুক সাদমান শিকদারের মেয়ের দিকে হাত বাড়ানোর শাস্তি কতটা ভয়ানক। সাথে সাথেই প্রথম বিদ্যুৎটা বন্ধ হয়ে গেল। পরিতা সকল অঙ্গ প্রত্যঙ্গ থরথর করে কাঁপছে, ভয়ভীত চোখ দুটো বেয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। পরিতা ফোনটা হাতে রেখে শক্তি পাচ্ছে না, কাপা দুই হাতে ফোনটা শক্ত করে চেপে ধরল। নেটকার নিঃশ্বাস আটকে আসছে পরিণীতার। ওই ছোট ছেলেটাকে চিনতে পরিণীতার ভুল হয়নি। আর কোনো প্রশ্ন চিন্তার মাথায় অবস্থান পরিণীতার মস্তিষ্কে নেই। সে ঝাপসা চোখে পরের মেসেজগুলো পড়তে শুরু করলো। পরবর্তী মেসেজগুলো ছিল এমন: মাই প্রিন্সেস, আমি জানি তুমি এই মুহূর্তে আমাকে ঘাবড়ে আছো, প্যানিক করছো, কিন্তু কুল, শান্ত হও। এত ঘাবড়ানোর কিছু নেই। এগুলো আমার জন্য মশা মারার মতো ব্যাপার। তুমি হয়তো ভাবছো এটা তোমাকে কেন দিলাম। দিতে চাইনি, কিন্তু তুমি আমার আমার জন্য আর কোনো রাস্তায় রাখুনি প্রিন্সেস। এই ভিডিওটা তোমার আগে ওই ছেলেটাকে দিয়েছিলাম, যার হাত ধরে তুমি আমার বংশমর্যাদা চুরমার করে দেওয়ার পরিকল্পনা করছো। কিন্তু ভিখারি বাচ্চা, ওপর কোনো প্রভাবই পড়েনি। তুমি নিশ্চয়ই চিনে ফেলেছো ওই ছেলেটাকে। হ্যাঁ, ওই ছেলেটাই এখনকার তোমার এই মাস্টারমশাইয়ের ছেলের নিজের চোখের সামনে দেখা দিয়েছে, সব জানতো। তারপরও আমার মেয়ের দিকে হাত বাড়ানোর সাহস করেছে। ওর নিজের চোখের সামনে দেখেছে আমার মেয়ের দিকে হাত বাড়ানোর জন্য ওর ভাইয়ের সাথে ঠিক কী করেছি। তবু ওই ভিখারির বাচ্চার বলেছে এতটা সাহস, আবার আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছে। শুধু তাই নয়, ভাইয়ের মতো ওকেও সাবধান করেছিলাম, কিন্তু আমার কথায় 5 পয়সার মূল্য দেয়নি। সব জেনে শুনে মরার জন্য পাগল হয়ে উঠেছিল। এটুকু পড়তেই পড়ে তার হাত থেকে ফোঁটা ফসকে পড়ে গেল। হাত পা থরথর করে কাঁপতে শুরু করলো। মনে হচ্ছে তার হৃৎপিণ্ডটা কেউ ধারালো নখ দিয়ে চেপে ধরেছে। তার মাস্টারমশাইয়ের সাথে কিছু এমন হয়নি তো? পরিণীতা আর ভাবতে পারলো না। মাস্টারমশাই বলে চিৎকার করে কেঁদে উঠল। তার চোখের সামনে সব ঝাপসা লাগছে। তবু সে কাপা হাতে ফোনটা তুলে পড়তে শুরু করলো। সেখানে লেখা: মাই প্রিন্সেস, তোমার আব্বুর কথায় অবাধ্য না হতে তোমার জন্য একটা অ্যালার্ট। লেটস এনজয় মাই ক্লিক সেকেন্ড ভিডিও। পরিণীতা সেকেন্ড ভিডিও ক্লিক করতে সাহস পাচ্ছে না। অপ্রত্যাশিত কিছু দেখে ফেলার ভয়ে হাত পা ভূমিকম্পের ন্যায় কাঁপছে। সে তার মাস্টারমশাইয়ের একটা সামান্য ব্যথা সহ্য করতে পারবে না। পরিণীতা অনেকক্ষণ চেষ্টা করে, কাপা হাতে দ্বিতীয় ভিডিওটা ক্লিক করে। সাথে সাথে দ্বিতীয় ভিডিওটা প্লে হয়ে গেল। আবিদ আর পরিণীতা একটা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পরিণীতাকে বাড়িতে দিয়ে আবিদ নিচের বাড়ির দিকে যাওয়া ধরতেই আচমকা তাকে ফেলে কালো পোশাক পরিহিত দুইজন বলিষ্ঠ ধীলোক। আবিদ সব বুঝতে যায়, মুহূর্তে একদম নড়াচড়া করে না, ছাড়া পাওয়ার চেষ্টাও করে না। তবু শান্ত কণ্ঠে কার উদ্দেশ্যে বলে, তাহলে আমাকেও আপনার আসল রূপ দেখাতে চলে এলেন? কিন্তু আমি তো আপনার আসল রূপ সম্পর্কে অনাগতই নই শিকদার সাহেব। বাঁকা হেসে এগিয়ে এলেন সাদমান শিকদার। বয়স 60 পেরিয়েছে, অনেক আগেই, তবু জমিদারি জৌলুসে ভাটা পড়েনি একটুও। তিনি এগিয়ে এসে আবিদের সামনে দাঁড়ালেন, চোখে চোখ রেখে বললেন, তোদের সাহস দেখে আমি নিজেই মাঝে মাঝে অবাক হয়ে যাই। মৃত্যু নিশ্চিত জেনেও তোদের ভালোবাসার জন্য শুধু আমার মেয়েদের চোখে লাগে, প্রাণের মায়া নেই। তোরা কেমন মানুষ? আর তুই তো দেখি তোর ভাইয়ের থেকে বেশি উন্মাদ হয়ে গেছিস আমার মেয়ের জন্য। তোর ভাই নয়, প্র্যাকটিক্যালি দেখিনি, তাই সাহস দেখিয়েছে। আর তার জিনিসটা মানা যায়, বাড়ন্ত ছেলে, বয়সে রক্ত গরম, তাই উল্টোপাল্টা কিছু করতে পারে। তোর ভাই ভুল করেছিল, আমার কথা মানেনি। কিন্তু তুই কি মাটি দিয়ে তৈরি? তোর ভাইকে তোর চোখের সামনে একই আকারে
ধ্বংস কিভাবে করেছি, শেষ করে দিয়েছি তুই দেখেছিস। তবু একবার তোর করেছে কাঁপলো না? আমার মেয়েকে ভালোবাসার আগে তুই তোর ভাইয়ের মতোই বাড়ন্ত বয়সে নেই, যথেষ্ট পরিণত হয়েছিস, বুঝতার হয়েছিস। সব জেনে শুনে কিভাবে মরতে এলি বলতো? একবার তোর বাপের কথা ভাবলি না? তুই মরলে ওদেরকে দেখবে। প্রাণের মায়ে একেবারে ছেড়ে দিয়েছিস। আবেদ বাঁকা এসে তাকালো সাদমান শিকদারের দিকে। তার কোনো প্রশ্ন জবাব না দিয়ে এক বাক্যে বলল, সবাই যখন জানেন তো জিজ্ঞাসা করলেন কেন? সাদমান শিকদার এমন বাঁকা উত্তরে আরো খেপে গেলেন। বলিষ্ঠ হাতে সজোরে ঘুষি মারলেন আবেদের নাক বরাবর। আবারও ফোনটা ছিটকে 2 হাতে পড়ল। পরিদা আর কিছু না দেখে মেঝেতে হাঁটু মুড়ে বসে সশব্দে কেঁদে উঠল। ভঙ্গুর কণ্ঠে বলল, আমাকে কেন এত ভালোবাসলেন মাস্টারমশাই? আপনি তো সব জানতেন, তবুও কেন আটকাননি আমায়? কেন ভালোবাসলেন? আমি আপনার জীবনটা নষ্ট করে দিলাম। মাস্টারমশাই, আগে জানলে আমি আর কখনো আপনাকে ভালোবাসার কথা আপনার কাছে প্রকাশই করতাম না। আমার খুব কষ্ট হচ্ছে মাস্টারমশাই, আপনাকে ছাড়া এখন আমি আর বাঁচতেই পারবো না। আবারও কিছু মনে করে কেঁপে ওঠা পরিয়েতা দ্রুত ফোনটা তুলে আবারও ভিডিও প্লে করলো। আবিদ আবার মাথা তুলে তাকালো সাদমান শিকদারের দিকে। চোখের এক ফোঁটা মৃত্যু ভয় নেই। আর এটাই যেন মেনে নিতে পারছে না সাদমান শিকদার। আবিদ এবার হেসে বলল, কি ভাবছেন? আপনাকে কেন ভয় পাচ্ছি না? কেন চোখের সামনে সাক্ষাৎ মৃত্যুকে দেখেও ভয় পাচ্ছি না? আবার আবিদের শরীর দুলিয়ে হু হু করে হেসে উঠল। আবিদকে হাসতে দেখে ব্রু কুচকালেন সাদমান শিকদার। সন্ধিহান কণ্ঠে বলেন, ভয়ে পাগল হয়ে গিয়েছিস নাকি? আবিদ এবার একটু শান্ত হলো। সাদমান শিকদারের দিকে 2 কদম এগিয়ে এসে বলল, এই রায়পুরের বড় কর্তা সাদমান শিকদার আমার মতো তুচ্ছ একটা ছেলেকে ভয় দেখাতে কত কষ্ট করছে। কিন্তু ভয় কেন পাচ্ছেন আমাকে? যদি আপনার মেয়েকে হারাতে হয় তাই আমাকে ভয়ে মারতে পারছেন না? যদি আপনার বড় মেয়ের মতো ভালোবাসার মৃত্যু মেনে নিতে না পারে, পরিও কিন্তু এটাই করে ফেলবে। কারণ আপনি ও খুব ভালোভাবে বুঝে গেছেন পরি আমাকে কতটা ভালোবাসে, তাই না? আচ্ছা বাদ দেন আপনার মেয়ের কথা, আপনি আমার কথা জানতে চেয়েছেন। ঠিক আছে, আমার কথা বলি। হ্যাঁ, মৃত্যুকে ভয় পাই না আমি। আমিও পেতাম, আগে খুব ভয় পেতাম। বিশেষ করে আমার সামনে যেদিন নৃশংসভাবে আমার ভাইকে মেরে ফেললেন, এরপর থেকে কারোর সাথে কথা বলতেও ভয় পেতাম। ট্রমাটাইজ হয়ে গিয়েছিলাম কিছু বছর। অনেক সময় লেগেছে আপনার দেওয়া ধাক্কাটা কাটিয়ে উঠতে। সময়ের সাথে সাথে যখন আমার ভাইয়ের মৃত্যুর কারণ জানলাম, তখন খুব রাগ হয়েছিল ভাইয়ের ওপর। সামান্য একটা মেয়ের জন্য কেউ মরে? খুব ঘৃণা জন্মেছিল এই ভালোবাসা শব্দটার প্রতি। ভালোবাসা বলে যে কিছু এই পৃথিবীতে আছে, এটা মানতেই রাজি ছিলাম না। কিন্তু কি হলো, হঠাৎ একদিন একদম হুট করে আসা সামুদ্রিক জলোচ্ছ্বাসের মতো আপনার মেয়ে আমার হৃদয়ের উপকূলে আছড়ে পড়ল। হঠাৎ একদিন এক নাম না জানা বাড়ির পরীর সাথে দেখা হয়ে গেল। তাকে প্রথমবার দেখি বুকে একটা অদ্ভুত টান অনুভব করেছিলাম। জানতাম না সে কিশোরীর নাম, পরিচিত কিছুই। শুধু জানতাম সে অদ্ভুত মায়াবী দেখতে। তবু অবুঝ চোখের দৃষ্টি আমার বুক পাঁজরের ঝড় তুলল, যার আকর্ষণের থেকে বাঁচাতে পারিনি নিজেকে। ধীরে ধীরে খুব বাজেভাবে আটকে পড়েছিলাম তার মাঝে। সে আমাকে দেখেনি কখনো, কিন্তু আমি দেখতাম। তারপর একদিন আপনার বড় ছেলে আমার কাছে এলো তার বোনকে পড়ানোর জন্য। আপনার মেয়েকে পড়াতে হবে শুনে প্রথমে তো নাই করে দিয়েছিলাম, কিন্তু কি মনে হলো কে জানে রাজি হয়ে গেলাম আপনার মেয়েকে পড়াতে। এবার জীবনে সব থেকে বড় ধাক্কাটা খেলাম। আবারও আমার জীবনে সব উলটপালট হয়ে গেল। ওই বাড়িতে আমার ভালোবাসার পরীকে আপনার মেয়ের রূপে দেখে আমার পায়ের নিচে জমিন সরে গেল। অবাক হয়েছিলাম ভীষণ, কিন্তু বিশ্বাস করুন কোনো এক অদ্ভুত কারণে সেদিন আমার একটুও ভয় লাগেনি। সে আপনার মতো এক নৃশংস ব্যক্তির অংশ শুনেও তার প্রতি বুকে জমা ভালোবাসায় একটুও টান অনুভব করিনি। বরং সেটা ছিল মাস বছরের সাথে সাথে ডালপালা মেরে আরও হৃদয়ে জড়িয়ে রাখা গভীর থেকে গভীরে। যেদিন ভালোবাসা দাবি নিয়ে আপনার মেয়ে আমার ওই বুকে মাথা রেখেছিল, সেদিন আমি শুধু তাকে আমার বুক পিজরে মিশিয়ে নিইনি, মুক্ত করে দিয়েছি মৃত্যুভয়কে। সেদিন বুঝেছি আমার ভাই কেন আপনার হাতে মরার জন্য প্রস্তুতি ছিল, তবু ভালোবাসা ছাড়তে রাজি হয়নি। আর আমি যদি আপনার বাড়িতেই আপনার মেয়েকে প্রথমবার দেখতাম, তবুও হয়তো আমার ভালোবাসা এইভাবেই জন্মাতো। আর অবশ্যই আপনার মতো তুচ্ছ মানুষের ভয়ে আমি আমার ভালোবাসাকে ভুলে যেতাম না, ছেড়েও দিতাম না। আপনি আমাকে মৃত্যু কি দেখাবেন? আপনার মেয়ে আমাকে এত এত ভালোবেসেছে, এখন যদি মরেও যায় আমার আফসোস নেই, কারণ পরি আমার রক্তের ফোঁটায় ফোঁটায় মিশে আছে। আমি জানি আমি পরীকে কোনোদিনও পাবো না, তবু ওকে ভালোবাসি।
শেষ নিঃশ্বাস অবধি ভালোবাসার দাবি ছাড়ব না। পরি আমার, শুধুই আমার, মৃত্যু ব্যতীত আপনি আমার পরীকে আমার থেকে আলাদা করতে পারবে না। সাদমান শিকদারের রাগ এবার আকাশে উঠল, তবু তিনি নিজেকে শান্ত রাখলেন। বাঁকা হেসে বললেন, যে মুহূর্তে ভয় পায় না তাকে মেরেও মজা পাওয়া যায় না। পান সে লাগে, যা, এবারের মতো তোকে প্রাণ ভিক্ষা দিলাম। তবে মনে রাখিস, এটা তোকে জীবন ভিক্ষা দিইনি, দিয়েছি জাহান্নামের আরেক রূপ। একদিন তুই নিজে আসবি আমার কাছে মৃত্যু ভিক্ষা চাইতে, কিন্তু পিপাসা ছটফট করতে করতে বলবি, আমাকে মৃত্যু দাও, এই জীবনে আমি আর বাঁচতে পারবো না। তখন তোকে মনের সুখে মৃত্যু উপহার দেব। তার আগে তুই বেঁচে থেকে জাহান্নামের দর্শন করবি, দেখবি তোর চোখের সামনে কত চমৎকার চমৎকার কাণ্ড করবে, আর তুই কিছুই করতে পারবি না। তবে এখন প্রাণে না মারলেও এই আমার অ্যাঞ্জেলের জন্য, আমার প্রিন্সেসের জন্য একটা ভিডিও ক্লিপ লাগবে। শেষের কথাগুলো সাদমান শিকদার আবিদের কানে কানে বললেও যা ভিডিওতে শোনা গেল না। আবার সাদমান হুঙ্কার দিয়ে গার্ডদের উদ্দেশ্যে বললেন, ওকে মারতে মারতে শেষ করে দাও, তবে প্রাণটা যেন থেকে যায়। আমার মেয়েকে লাস্ট একটা সুযোগ দিতে হবে, বলে চলে গেলেন। সাদমান শিকদার কথা বলার গভীরতা আবিদ বুঝল না। ব্রুকুচকে তাকিয়ে রইল সাদমান শিকদারের দিকে, মনে মনে ভাবল কি করতে চায় সে। কিন্তু তার ভাবনা শেষ হওয়ার আগে বলিষ্ঠ দেহি দুজন গার্ড তাকে নৃশংসভাবে নাড়তে শুরু করলো। অপ্রস্তুত অবস্থায় আতঙ্কিত হামলায় তাল সামাতে পারল না আবিদ। মুখ থুবড়ে পড়ল পিচ ঢালা রাস্তায়। গার্ড দুজন তাকে প্রতিরক্ষার সুযোগ না দিয়ে অনবরতভাবে পেটাতে শুরু করলো। বলিষ্ঠ দেহের এক একটা আঘাত কোনোরকম মানুষের প্রাণ বেরিয়ে যাবে। এক পর্যায়ে আবিরের নাক মুখ দিয়ে ফিনকি দিয়ে রক্ত উঠতে শুরু করলো। মুহূর্ত পার হওয়ার আগে জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে গেল আবিদ। তার রক্তে ভেসে গেল পিছলা রাস্তা, প্রায় অনেকটাই। সাদমান এবার গার্ডদের উদ্দেশ্যে বলল, হয়ে গেছে, এবারও কি এভাবে ফেলে আসো, বলে চলে গেলেন। সাদমানের শিখদের এই কথার সাথে সাথে ভিডিওটা শেষ হয়ে গেল। পূর্ণিয়ার মনে হচ্ছিল পৃথিবীর তার মাথার উপর ক্রমাগত পাক খাচ্ছে। চোখের সামনে সব ঝাপসা ঝাপসা লাগছে। বুকের ভেতর চলতে থাকা ছোট্ট হৃদয়টা যন্ত্রণা চিৎকার দেখাচ্ছে। মুখ দিয়ে অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো, মাস্টার মশাই। পরিণীতা ঝাপসা চোখে দেখলো ভিডিওটা। নিচে আরও কয়েকটা লাইন লেখা, আই নো প্রিন্সেস, তুমি অনেক ভেঙে পড়েছো, তবে তোমাকে গুড নিউজ দিই, ছেলেটা মরেনি। তবে আজ থেকে তোমার কাজের উপর নির্ভর করবে তার বচা মারা। তুমি কর্ম করো আর ফল পাবে। এবার দেখো তুমি যা ভালো বোঝো, ওই ছেলেকে বাঁচিয়ে রাখা নাকি মেরে ফেলবে, তোমার ব্যাপার। আমি তো শুধু আমার কথা বললাম। পরিতে মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। এসব কত কথার অনুভূতি কিছু কাজ করছে না। সে প্রাণপ্রিয় মাস্টারমশাইয়ের রক্তমাখা নিত্যদেহটা চোখের সামনে ভেসে উঠেছে। সেই দেহের লোমে লোমে পরিণীতা ভালোবাসার আহরণ করতে সেই দেহখানা রক্তবহ হয়ে পড়েছিল। ভাবতেই পরিণীতার দেহে সকল রক্ত চলকে উঠল। হৃদয়স্পন্দনটা অসাড় হয়ে এলো ব্যথায়। এই দৃশ্য পরিণীতা বেশিক্ষণ সহ্য করতে পারল না, চিৎকার দিকে দিয়ে উঠল। ফোনটা ছুঁড়ে মারল মেঝেতে। সেকেন্ডের মধ্যেই ফোনটা মেঝে টাইলসে লেগে সশব্দে চূর্ণ হয়ে গেল। পরিণীতা সহ্য হচ্ছে না কিছু। সে নিজের চুল টেনে ধরে আর্তনাদ করে কেঁদে উঠল। নিস্তব্ধ ঘর। পরিণীতা এমন হৃদয় বিদারক কান্নায় এক আর্তনাদ ভীষণ করুণ শোনাচ্ছে, যা এই নিশুতি রাতে চার দেওয়ালের মধ্যে আবদ্ধ হয়ে গেল। পরিণীতা কাঁদতে কাঁদতে দম বন্ধ হয়ে আসার যোগ্য। হঠাৎ কোনো কারণ ছাড়া ইচ্ছে হলো ব্যালকনিতে দাঁড়িয়ে এসে রাস্তার দিকে তাকাতে, যেখানে পরিণীতা তার প্রাণপ্রিয় মাস্টারমশাইয়ের সাথে অজস্র সুখের স্বপ্ন সাজিয়েছে, যেখানে দাঁড়িয়ে পরিণীতা স্মৃতির পাহাড় গড়েছে। হঠাৎ করে পরিণীতার বুকের ভেতরটা কেমন খামচে ধরলো। মাস্টারমশাইয়ের অবস্থার জন্য ব্যাকুল হলো হৃদয়। হঠাৎ করে প্রিয় পুরুষকে দেখার জন্য ছুটে দিতে ইচ্ছে করছে তাকে। আকুল হয়ে উঠল পরিণীতার হৃদয়। সে এক প্রকার বিভ্রান্ত অবস্থায় ছুটে গেল বারান্দায়। বারান্দায় দাঁড়িয়ে সামনে তাকাতেই পরিণীতার পদযুগল থমকে স্থির হয়ে গেল। কোন এক অদৃশ্য চুম্বকনীয় আকর্ষণ। কারিও বাদামি চোখ দুটো ঝাপসা হয়ে গেল সহসা। পদ্মপুকুরের পাশে দক্ষিণ রাস্তায় সোডিয়াম হলুদ আলোয় স্পষ্ট এক যুবকের প্রতিচ্ছবি। তার ব্যাকুল অক্ষি যুগল তৃষ্ণান্ত হয়ে তাকিয়ে আছে অষ্টদশীর মায়াবী মুখ পানে। অনাকাঙ্ক্ষিত সময় ভীষণ কাঙ্ক্ষিত ব্যক্তির দর্শনে পরিণীতার মস্তিষ্ক তার বিবেচনা বোধ বুদ্ধি সব খুইয়ে ফেলল। মুহূর্তে ডুবে গেল সব সতর্কবাণী। হৃদয়টা যেন তার গলিতে লাফ দিল। যাকে প্রশান্তি নিয়ে এ পুরুষের উষ্ণ ছোঁয়া খুব জরুরি। প্রিয় পুরুষকে দেখতেই পরিণীতার অধর কোণে ফুটে উঠল এক টুকরো ফলমলে হাসি।
বুকের ভেতরের ফুটন্ত রক্তে শীতলতা ভর করলো। সে বারান্দা থেকে বেরিয়ে বিধ্বস্ত অবস্থায় ওড়না টোড়না ফেলে দরজা খুলে এক প্রকার ছুটল বাইরে। আজ সে যেন কিশোরীর মনে কোনো ভয় নেই, থামানোর কোনো কারণ নেই, ভালোবাসার ওপর কিচ্ছু নেই। আশেপাশের দুনিয়া যেন অদৃশ্য। তাকে এই মুহূর্তে কেউ দেখে ফেললো কিনা, ধরা পড়ে যাবে কিনা, এসবের কোনো ভয়ই নেই। ভালোবাসার তাগিদে ছুটল সে, যার সামনে সব তুচ্ছ, নিরর্থক। পরিণীতার ঝড়ের বেগে ড্রয়িং রুম পেরিয়ে সদর দরজা খুলে বেরিয়ে গেল। তার বুকের ভেতর উতলে উঠছে ভালোবাসার এক বিশাল নোনার সমুদ্র। হাঁটু ছুঁচি খোলা চুলগুলো এলোমেলোভাবে দৌড় খাচ্ছে কোমরের নিচে। আজ কোনো লুকোচুরি নেই। পরিণীতা ছুটে মেন গেট দিয়ে বেরিয়ে গেল। তবে পাহারাদারদের মধ্যে দুজন ঘুমাচ্ছিল, আর দুজন কোথায় কে জানে। পরিণীতা পিচঢালা রাস্তায় খালি পায়ে ছুটতে ছুটতে পৌঁছে গেল রাস্তার পাশে। তার থেকে বেশ কিছুটা দূরে এক উজ্জ্বল শ্যামবর্ণের লম্বাটে পুরুষ দাঁড়িয়ে আছে। তার তৃষ্ণান্ত চোখ দুটো চাতকের মতো তাকিয়ে আছে সপ্তদশীর মুখপানে। পরিণীতার চোখের বাঁধ ভেঙে অনেক আগে গেছে। সে আর আশেপাশে ওপর নিচে কোথাও দেখল না, কোনো কথা বলার সুযোগই দিল না। মুহূর্ত বিলম্ব না করে এক ছুট মেরে গিয়ে ঝাঁপিয়ে পড়ল আবিদের পুরুষালী প্রশস্ত বুকে। আবিদের শরীর দুর্বল, শরীর তাপ সামলানো ব্যর্থ হলো। দুপা পিছিয়ে পরিণীতাকে নিয়ে উল্টে পড়ল কালো পিচঢালা রাস্তায়। পরিণীতা কোনো দিকে তাকালো না। আবিদের বুকে মুখ গুজে হু হু করে কেঁদে উঠল। শরীরে যতটুকু শক্তি জমা ছিল সবটুকু দিয়ে তার ভালোবাসার পরীকে বুকে আগলে নিল আবিদ। তার বুক চিরে বেরিয়ে এলো সুখে নিঃশ্বাস। চোখের কোণে বেয়ে নেমে এলো নিঃশব্দে 2 ফোঁটা তরল। তবে সে পরীকে কিচ্ছু বলল না। পরীকে তার চোখের পানি ঝরাতে দিল। সময়ের সাথে সাথে পরিণীতার কান্নার তীব্রতা বাড়ছে। সে অসাবধানতায় আবিদের বাহু চেপে মুহূর্তের মধ্যে গরম কিছুতে পরিণীতার হাত ভিজে গেল। তবে টু শব্দ করল না আবিদ। হাতে তরল অনুভব হতেই পরিণীতা থমকালো। আবিদের বুক থেকে মাথা তুলে নিজের হাতের দিকে চাইল। সোডিয়ামের নিয়ন আলোয় পরিণীতা দেখতে পেল তার পুরো হাত লাল রঙে রঞ্জিত হয়ে গেছে। এটা তার মাস্টারমশাইয়ের রক্ত। ভাবনাটা পরিণীতার বুক ছিঁড়ে করেছে গিয়ে আঘাত লাগলো। সে উদ্বিগ্ন চোখে তাকাতেই সামনের মানুষের দিকে তাকালো। আবিদের মাথায় সাদা ব্যান্ডেজ পেঁচানো, হাত দুটো ব্যান্ডেজ করা, হাতের কবজিতে কোনো ফিট করা, আর কোথাও কোথাও ব্যান্ডেজ আছে, তা কাপড়ের জন্য বোঝা যাচ্ছে না। পরিণীতার দৃষ্টপটে আবার ভেসে উঠল আবিদের সেই রক্তমাখা নিথর দেহের প্রতিছবি। পরিণীতার কান্নারা গলায় দলা পাকিয়ে আসলো। পরিণীতা উচ্ছ্বসিত চোখে আবিদের ব্যান্ডেজগুলো আলতো হাতে ঠোঁট ছুঁয়ে দিল। 2 গালে হাত রেখে ভাঙা কণ্ঠে শোধালো, আপনার অনেক লেগেছে তাই না মাস্টারমশাই? আবিদ শান্ত চোখে চেয়ে দেখলো পরিণীতার চোখে মুখের বিধ্বস্ত অবস্থা। ফর্সা মুখটা কাঁদতে কাঁদতে রক্তাভ হয়ে গেছে। সে দুর্বল হাতে পরিণীতাকে টেনে বুকে নিল। কোমল হাতে হাত রেখে কপালে ঠোঁটে ছুঁয়ে দিল। মনের ভেতরের চলমান ঘূর্ণিঝড় দমকানো সে বিষণ্ণ কণ্ঠে, তখনও লাগেনি, তবু খুব লেগেছে অ্যাঞ্জেল। পৃথিবীর সকল আঘাত এই বুক সহ্য করে নেবে, কিন্তু আমার অ্যাঞ্জেলের চোখের পানির বদনা সহ্য করার মতো এই শক্তি নেই তার, এখনো হয়নি। পরিণীতা নিঃশব্দে চাইল আবিদের পানে। কান্না গিলে নিয়ে থমথমে কণ্ঠে বলল, এত ব্যথা কি করে পেলেন মাস্টারমশাই? আবিদ এই প্রশ্নে চমকালো না, বরং অতি শান্ত কণ্ঠে পরিণীতার বাদামি চোখে চোখ রেখে মৃদু এসে বলল, এগুলো কিছু না, জাস্ট একটা মিনি অ্যাক্সিডেন্ট, 2-1 দিনে ঠিক হয়ে যাবে। আখি, কিচ্ছু হয়নি। আবিদের ঠান্ডা মাথায় বলা কথাগুলো মিথ্যে। পরিণীতার কোমল মনে বেদনার বিষ আরও ছড়িয়ে দিল। ঠোঁটে ফুটে উঠল এক ব্যথাতুর হাসি। সেই 2 হাতে আবিদের টি শার্ট খুলতে লাগলো। এত ভালোবাসি কেন মাস্টারমশাই? আমি কি সত্যি এত ভালোবাসার যোগ্য? কেন এত বেপরা হয়ে গেলেন? এত ভালো না বাসলেও হতো। আমি আপনাকে একটু ভালোবাসতে বলেছিলাম, অথচ আপনি নিজেকে ধ্বংসের সীমানায় নিয়ে গেলেন। এটা সহ্য করতে পারছি না। আপনার দেহের আঘাত, আমাকেও আঘাত করুন। আবিদ খানিক চমকালো পরিণীতার কথায়। টি শার্ট টেনে ধরে বলল, কাপড় খুলছো কেন? পরিণীতা টলমলে চোখে তাকালো আবিদের দিকে। আবিদ কিছু বুঝে ওঠার আগেই আবারও বুকে ঝাঁপিয়ে পড়লো, শব্দ করে কেঁদে উঠল। কিছুটা হকচকিয়ে গেল আবিদ। পরিণীতা কাঁদতে কাঁদতে বলল, আমাকে মাফ করে দিন মাস্টারমশাই, আমি বুঝতে পারিনি আমার পাগলামি আপনার জীবনে একেবারে ধ্বংস ডেকে আনবে। আমি যদি সেদিন একটু বুঝতে পারতাম আমি আর 5টা মেয়ের মতো স্বাভাবিক জীবন কাটাতে পারবো না, তবে আমি কোনোদিনও আপনাকে এই জীবনে জড়াতাম না। আপনি ভীষণ ভালো মাস্টারমশাই, আপনি এসব ডিসার্ভ করেন না। আবিদের একটু সন্দেহ হলো। সে পরিণীতার মুখ তুলে নরম গাল আলতো করে হাতে মুছে ছুঁয়ে দিল। মকমল গালে ঠোঁট চেপে ধরে কোমল কণ্ঠে জিজ্ঞাসা করলো,
কি হয়েছে জান? এমন করছো কেন? বললাম তো, ছোট একটা অ্যাক্সিডেন্ট, 2-1 দিনের আগেই ঠিক হয়ে যাবে। পরিণীতা শান্ত হলো না, হেঁচকি তুলে বলল, মিথ্যা বলবে না মাস্টারমশাই, মিথ্যাটা আপনার সাথে যায় না। আমি সব জানি মাস্টারমশাই, সব। এগুলো আমার জন্য হয়েছে, তাই না? পরিণীতার কথায় এবার একদম স্তব্ধ হয়ে গেল আবিদ। অবিশ্বাসের চোখে তাকালো পরিণীতার দিকে। পরিণীতা আবিদের টি শার্ট তুলে দেখলো, প্রায় পুরো শরীরের ব্যান্ডেজ করা। পরিণীতার সবগুলোর ওপর আলতো হাত শুইল। পরিণীতাকে দেখে মনে হচ্ছে ব্যথা আবিদ পায়নি, যেন নিজে পেয়েছে। আবিদের অবস্থা দেখে পরিণীতা নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। আবিদ এখনো অবাক চোখে তাকিয়ে আছে পরিণীতার দিকে। পরিণীতা আবিদের দিকে অশ্রু চোখে তাকিয়ে থেমে থেমে বলল, অনেক হয়েছে, আর না, না, আর ভালোবাসবে না আমায়, আর আমার জন্য এত অমানবিক টর্চার সহ্য করবে না। আর কেনই বা এত কিছু সহ্য করেছে? আমি আপনার জন্য অভিশাপ মাস্টারমশাই। আমি থাকলে আপনি বাঁচবেন না। আমি জানি কিছুটা আমার পরিবারের অবস্থা, তাদের জন্য খুন করা মশা মারার মতো। আপনাকে খুন করলে তাদের কিচ্ছু যাবে আসবে না, কিন্তু আমি শেষ হয়ে যাব মাস্টারমশাই। এই দিন দেখার আগেই আমার মৃত্যু হোক মাস্টারমশাই, ওটাই বেশি সুখের হবে। তাই আমাকে ভুলে যান মাস্টারমশাই। পরিণীতা কথা শেষ হওয়ার আগে মুহূর্তে মুখ চেপে ধরল আবিদ। এতক্ষণে শান্ত দৃষ্টিজোড়া ভয়ার্ত, অস্থির ও চঞ্চল হয়ে উঠল। চোখে সাদা অংশ লাল হয়ে তাদের তপ্ত অশ্রুকণা ভিড় করে জমিয়েছে। সে তড়িৎ বেগে পরিণীতাকে নিজের ক্ষত বিক্ষত বুকে মিশিয়ে নিল। পরিণীতা সহসায় অনুভব করলো আবিদ হৃদয়ের অস্থিরতা, হৃদয়ের স্পন্দন। আবিদ পরিণীতাকে জোরালো কণ্ঠে ধমক দিয়ে উঠল, একদম চুপ। আজ যে কথা বলেছ, এই কথা আর দ্বিতীয়বার মুখে উচ্চারণ করো না। তোমার মুখে যেন ওই কথা আমি আর না শুনি। তোমার কি মনে হয় আমি কিছু না জেনে তোমাকে ভালোবেসেছি? তোমাকে আমি একদিন বলেছিলাম অ্যাঞ্জেল, ভালোবাসতে ভয় না পেলে মরতেও ভয় পাওয়া উচিত না। মৃত্যু আসবে জেনেই আমি তোমাকে ভালোবেসেছি, আর আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি। তবে যেদিন বেঁচে থাকবো, আমার পরীকে বুকে নিয়ে বাঁচতে চাই। এই পরীকে ছাড়া আমি এমনিতে মরে যাব, কাউকে কষ্ট করে মরতে হবে না। পরি, তুমি আমার এই ক্ষুদ্র জীবনের বেঁচে থাকার একমাত্র কারণ। তুমি আমার আসক্তি পরি, তুমি আমার সব। তুমি আমার বেঁচে থাকার কারণ, তুমি আমার মরে যাওয়ার কারণ। তোমাকে ভুলে থাকার সাধ্য আমার এই হৃদয়ে নেই। যদি এ সামর্থ্য থাকতো তবে তোমাকে ভালোবাসতামই না। মৃত্যু আসুক, ভয় করি না। তুমি শুধু এই বুকে থাকো পাখি। তোমার বাপ চাচা আমার কিচ্ছু করতে পারবে না। তোমাকে বুকে নিয়ে মরার সুখ আমি বঞ্চিত হতে চাই না। জান, আফসোস নিয়ে বেঁচে থাকার থেকে ভালোবেসে মরে যাওয়া ঢের ভালো। আমার জান, আমার পরি। আবিদের কথায় পরিণীতার নিঃশ্বাসটুকু আটকে আসলো কণ্ঠনালীতে। কিন্তু এসব তো দেখতে পারবে না সে। পরিণীতার মনে পড়ল মেসেজের সেই শেষ বাক্যগুলো। পরিণীতা আবিদের মুখে মাথা তুলে মায়াময় চোখে তাকালো আবিদের শ্যামবর্ণ ভূষিতে। চোখের পানি মুছে নিয়ে নরম করে বলল, শরীরে এত ব্যথা নিয়ে এসেছেন কেন? দেখে তো মনে হচ্ছে হাসপাতাল থেকে এসেছেন। পরিণীতা সুন্দর মুখের দিকে তাকিয়ে প্রশস্ত হাসলো আবিদ। বুকের বাঁ পাশে ইশারা করে বলল, এখানটায় প্রচণ্ড ব্যথা করছিল। সাথে সাথে উদ্বিগ্ন হলো পরিণীতা। উত্তেজিত হাতে স্পর্শ করলো সেই স্থানে। পরিণীতার ব্যাকুলতা দেখে হেসে ফেললো আবিদ। পরিণীতার মাথাটা নিজের বুকের বাঁ পাশে চেপে ধরে বলল, এখানে কান পেতে শোনো। এখানে ছোট্ট পাখিটা শুধু পরীকে একবার হলেও দেখতে চায়। কত কেঁদেছি জানো, নিঃশ্বাসটা নিতে পারছিলাম না, তাই এসেছি। একটু স্বস্তি দাও অ্যাঞ্জেল। পরিণীতার ভীষণ মায়া লাগলো। একদিন এই মেয়েটার জীবন উলটপালট হয়ে গেছে। আবিদ পরির দিকে তাকিয়ে তার কোমল হাত দুটো তুলে নিয়ে এপিঠ ওপিঠ চুমু খেয়ে মিহি কণ্ঠে বলল, এই ব্যক্তি অতিরিক্ত মাদক সেবন করতে করতে মৃত্যুর পর্যায়ে চলে যায়। তাকে তার মৃত্যু ব্যতীত মাদক ছাড়ানো সম্ভব হয় না পরি। জোর করে সেই চেষ্টা করো না, না হলে পরে দেখবে যাকে নেশার দ্রব্য দিলে সে 2 দিনে বাঁচত, তার কাছ থেকে নেশা কেড়ে নিয়েই পরপার করতে হলো। তুমি সময়ের আগেই তাকে মৃত্যুর মুখে ঠেলে দিলে। ঠিক তেমনই তুমি যেহেতু সব জেনে গেছো, তাই লুকিয়ে লাভ নেই। আমি আমার পরির সাথে বাঁচতে চাই, যতদিন বাঁচা যায়। আমাকে শেষ করে দিও না পরি। আমি তোমাকে না দেখে না ছুঁয়ে থাকতে পারি না পরি, পারবো না। তুমি আমার জন্য সেই তীব্র মাদকী আসক্ত, যা আমার থেকে কেড়ে নিলে আমাকে সেই ভয়ঙ্কর নিষ্ঠুর যন্ত্রণাদায়ক মৃত্যু দেবে পরি, যা আমার রুহকে শান্তিতে থাকতে দেবে না।
পরিণীতার দম বন্ধ এসেছে। আবিদ অসহায় চোখে তাকালো পরিণীতার দিকে, কপালে শব্দ করে চুমু খেয়ে বলল, তোমাকে বুকিয়ে রেখে একটু মাথা রেখে দেবে পরি, কারণ যেন খুব কষ্ট হচ্ছে। পরিণীতা ফুঁপিয়ে উঠল, আবিদের মাথাটা শক্ত করে নিজের বুকে চেপে ধরল, তার এলোমেলো চুলের ভাঁজে হাত রেখে ফুঁফি ফুঁফি বলল, আপনি খুব স্বার্থপর মাস্টারমশাই, শুধু নিজে দেখতেই ভাবলেন। পরিণীতা দুই চোখের কোণ বেয়ে নেমে আসছে অঝোর ধারায় নোনা পানির ধারা। আবিদ পরিণীতার কোমল সুলভিত অষ্টধায় বক্ষে নাক মুখ রুটিয়ে নিল, প্রাণ ভরে সেই প্রিয় নারীর গন্ধে এহনেলের করলেন শ্বাসে শ্বাসে, দেহের রন্ধ্রে রন্ধ্রে। শক্ত কেউ পরিণীতার পিঠে জড়িয়ে ধরে বলল, আমার কিছু চাই না পরি, আমি শুধু তুমি হলেই চলবে। ভীষণ ভালোবাসি তোমাকে পরি, তুমি শুধু আমার হয়ে থেকো, অন্য কিছু নিয়ে তোমার ভাবার প্রয়োজন নেই। পর্বটা এখানে শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ধন্যবাদ।